হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের ক্লাস 11-এর ইংলিশের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার 1-এ প্রথম যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, যেটা হচ্ছে আর.কে. নারায়ণের লেখা। তো এই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই চ্যাপ্টার থেকে তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান লাইনার পাঞ্চ নিয়ে আলোচনা করব। যেই ওয়ান লাইনার পাঞ্চগুলো অবশ্যই তোমাদের যে ইংলিশ পরীক্ষা সেখানে কিন্তু 40-এর মধ্যে 40 পেতে সাহায্য করবে, অর্থাৎ 40 আউট অফ 40 পেতে কিন্তু তোমাকে সাহায্য করবে। তো আজকে আমাদের পার্ট 1-এর ভিডিও। তো আমরা এই পার্ট 1-এর ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট 30 ওয়ান লাইনার পাঞ্চ। তো অবশ্যই এই অনলাইনার পাঞ্চগুলো দেখতে থাকো, যেগুলো অবশ্যই তোমাদের কিন্তু পরীক্ষা প্রস্তুতিতে খুব সাহায্য করবে। এবং সেই সঙ্গে বলে রাখি, এই যে প্রথম যে অধ্যায় অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে তোমাদের ফার্স্ট প্রোজ রয়েছে, এখান থেকে কিন্তু 4টি প্রশ্ন পড়বে এবং 4টি প্রশ্নের জন্য 4 মার্ক বরাদ্দ রয়েছে। তো অবশ্যই যাতে করে এই চ্যাপ্টার থেকে 4-এর 4 নাম্বার পেতে পারো, সেই জন্য আমাদের ভিডিওগুলো ফলো করতে থাকো, অবশ্যই খুব তুমি উপকার পাবে। তো চলে যাচ্ছি সরাসরি আজকের আলোচনাতে। তো চলো চলে যাচ্ছি আজকের মূল আলোচনার পর্বে। তো দেখো, একটু নিচের দিকে আসতেছি। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, একজন জ্যোতিষী বসে আছেন, তার সমস্ত সরঞ্জাম বিছিয়ে, এবং তার সামনে কাকে দেখতে পাচ্ছ? একজন ব্যক্তি। এই ব্যক্তিটির নাম আমরা জানতে পারবো, আমাদের গদ্য অনুসারে এই ব্যক্তিটির নাম হচ্ছে গুরুনায়ক। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে আর.কে. নারায়ণ মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান লাইনার পাঞ্চ শুরু করছি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। প্রথম প্রশ্ন, দ্য স্টোরি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ রিটেন বাই আর.কে. নারায়ণ। অর্থাৎ এই যে গল্প অ্যাস্ট্রোলজার ডে, এটা হচ্ছে আর.কে. নারায়ণের লেখা। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ আ শর্ট স্টোরি। তো তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিতেই পারে যে অ্যান অ্যাস্ট্রোলজার ডে এটা কি? এটা হচ্ছে একটা শর্ট স্টোরি, একটা ছোট গল্প। ওকে, দ্য স্টোরি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ টেকেন ফ্রম মালগুডি ডেজ। অর্থাৎ এই যে গল্প অ্যাস্ট্রোলজার্স ডে এটা কোথা থেকে নেওয়া হয়েছে? মালগুডি ডেজ থেকে নেওয়া হয়েছে। মোস্ট ভিভিআই প্রশ্ন কিন্তু এটি তোমাদের জন্য। ওকে, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1947। অর্থাৎ অ্যাস্ট্রোলজার ডে এই যে গল্পটি প্রথম পাবলিশড হয়েছিল, প্রকাশিত হয়েছিল 1947 সালে। ওকে, তো কীভাবে মনে রাখবে? 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, সেই বছরই অ্যাস্ট্রোলজার্স ডে কী হয়েছিল? ফার্স্ট পাবলিশড হয়েছিল। দ্য মালগুডি ডেজ ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1943। অর্থাৎ মালগুডি ডেজ প্রথম পাবলিশড হয়েছিল 1943 সালে। ওকে, তারপরে কি বলা হয়েছে? দ্য অ্যাস্ট্রোলজার্স ডে ওয়াজ ইনক্লুডেড ইন দ্য মালগুডি ডেজ ইন 1947। অর্থাৎ এই যে অ্যাস্ট্রোলজার ডে এটা হচ্ছে ইনক্লুড মানে যুক্ত হয়েছিল ইন দ্য মালগুডি ডেজ, অর্থাৎ মালগুডি ডেজে কত সালে? 1947 সালে। তো তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমাদের এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট খাতায় নোট ডাউন করো এবং জাস্ট যখন তোমার পড়তে ভালো লাগছে না সেই সময় জাস্ট চোখ বুলাও। তো তোমাদের যেহেতু এমসিকিউ প্রশ্ন বা ড্যাশ পূরণ বা ট্রু ফলস এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসবে, সুতরাং তুমি জাস্ট যদি চোখ বুলিয়ে রাখো, স্মৃতিতে আবছা থাকলেও কিন্তু তুমি কিন্তু পরীক্ষাতে প্রশ্নের সঠিক উত্তরটা দিয়ে আসতে পারবে। ওকে, দ্য অথার অফ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ আ সিটিজেন অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার একজন সিটিজেন, নাগরিক আমাদের যে লেখক আর.কে. নারায়ণ। ওকে, এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 8 নম্বর প্রশ্নটি দেখো। দ্য অ্যাস্ট্রোলজার স্টার্টেড হিজ জব অ্যাট মিড ডে। অর্থাৎ অ্যাস্ট্রোলজার তার যে জব মানে কি তার যে কাজ সেটা শুরু করেছিল কখন? মিড ডে মানে কি মধ্যদিনে। অর্থাৎ অ্যাস্ট্রোলজার তার ব্যবসাটা শুরু করেছিল বা তার ব্যাগটা খুলেছিল দিনের মধ্যভাগে। পাংচুয়ালি হি ওপেন্ড হিজ ব্যাগ। ওকে, তারপরে কি বলছে? দ্য অ্যাস্ট্রোলজার্স প্রফেশনাল ইকুইপমেন্ট কনসিস্টেড অফ। অর্থাৎ অ্যাস্ট্রোলজারের মানে জ্যোতিষীর যে সমস্ত পেশাগত জিনিসগুলো বা সরঞ্জামগুলো ছিল তার মধ্যে কি ছিল? আর ডজন অফ কাউরি সেলস মানে কি 1 ডজন কড়ি জাতীয় জিনিস, মানে 12টা, 1 ডজন মানে কি 12, অর্থাৎ 12টি কড়ি জাতীয় জিনিস। আর নোটবুক, একটা নোটবুক ছিল। তারপর কি বলছে? পালমিরা রাইটিং, এখানে মানে এ হবে খালি, এখানে খালি এটা হবে, এখানে একটু মিস্টেক হয়েছে, তাহলে এ হবে। পালমিরা রাইটিং, পালমিরা রাইটিং। স্কোয়ার পিস অফ ক্লোথ উইথ অবস্কিওর মিস্টিক চার্ট অন ইট। অর্থাৎ একটা কি ছিল? স্কোয়ার পিস অফ ক্লোথ মানে কি একটা বর্গাকার কি ছিল গো? একটা বর্গাকার কাপড়ের টুকরো ছিল উইথ অবস্কিওর মিস্টিক, যেখানে অস্পষ্ট রহস্যময় চার্টস মানে কি বিভিন্ন ছক ছিল। ওকে, তাহলে এই প্রফেশনাল ইকুইপমেন্টগুলো কার ছিল? অ্যাস্ট্রোলজারের ছিল। তো পরীক্ষায় কীভাবে প্রশ্ন পড়বে? তোমাকে বলে দেবে যে দ্য অ্যাস্ট্রোলজার্স হ্যাড
দিয়ে 3টা অপশন দিল যে আর ডজন অফ কাউরি সেলস, আর নোটবুক, তারপর পালমিরা রাইটিং, তারপর শেষেরটাই দিল অল অফ দ্য অ্যাবাভ, তাহলে উত্তরে যাবে অল অফ দ্য অ্যাবাভ। তারপরে কি বলবে, আবার প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে অ্যাস্ট্রোলজারে ছিল না, তাহলে ছিল না, তাহলে ছিল যেগুলো জানলে ছিল নাটা তুমি পেয়ে যাবে। হয়তো তোমাকে দিল যে ছিল না, বলছে আর ডজন অফ কাউরি সেলস, আর নোটবুক, আর পালমিরা রাইটিং, শেষে দিল চিলি অ্যান্ড লেমন, তাহলে উত্তর কিন্তু সেক্ষেত্রে ছিল না বললে চিলি অ্যান্ড লেমনটা উত্তর হয়ে যাবে। এই টাইপের প্রশ্ন পড়বে আর কি, আমি বোঝানোর চেষ্টা করছি। তো চলো পরবর্তী প্রশ্ন। দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড 12 কাউরি সেলস, অর্থাৎ অ্যাস্ট্রোলজারের ছিল 12টি কাউরি সেলস। ওখানে বলা ছিল না আর ডজন অফ কাউরি সেলস, এই যে একটু আগেই দেখছিলাম আর ডজন অফ কাউরি সেলস, তাই না? তারপরে কি বলেছে, দ্য অ্যাস্ট্রোলজার্স ফোরহেড ওয়াচ রেসপ্লেন্ডেড উইথ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন, অর্থাৎ দ্য অ্যাস্ট্রোলজার্স ফোরহেড মানে কি অ্যাস্ট্রোলজারের কপালটা, ওয়াচ রেসপ্লেন্ডেন্ট মানে কি চকচক করছিল, উইথ স্যাক্রেড অ্যাশ পবিত্র ছায়ের কারণে, অ্যান্ড ভার্মিলিয়ন মানে কি সিঁদুরের টিপের কারণে। দ্য অ্যাস্ট্রোলজার্স আইজ স্পার্কেলড উইথ শার্প অ্যাবনর্মাল গ্লেম, অর্থাৎ জ্যোতিষীর চোখগুলো চলজল করছিল, উইথ শার্প মানে কি তীক্ষ্ণ, অ্যাবনর্মাল মানে কি অস্বাভাবিক, গ্লেম মানে কি দীপ্তির কারণে, অর্থাৎ জ্যোতিষীর চোখ থেকে একটা অস্বাভাবিক একটা তীক্ষ্ণ জ্যোতি বেরিয়ে আসছিল। দ্য শার্প অ্যাবনর্মাল গ্লিম অন দ্য আইজ অফ দ্য অ্যাস্ট্রোলজার ওয়াচ রিয়েলি অ্যান আউটকাম অফ কন্টিনিউয়াল সার্চিং ফর কাস্টমার, অর্থাৎ এই যে অ্যাবনর্মাল গ্লিম যেটা সৃষ্টি হয়েছিল, যেটা বেরিয়ে আসছিল অ্যাস্ট্রোলজারের চোখ থেকে, সেটা কিসের ফলে, সেটা অ্যাকচুয়ালি আউটকাম অফ কন্টিনিউয়াল সার্চিং ফর কাস্টমার্স, অর্থাৎ সে যে ক্রমাগতভাবে খদ্দের বা মক্কেলদের অন্বেষণ করছিল, তার জন্যই কিন্তু তার চোখ দিয়ে যেন একটা অস্বাভাবিক দীপ্তি বেরিয়ে এসেছিল। দ্য শার্প অ্যাবনর্মাল গ্লিম অন দ্য আইজ অফ দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ টেকেন বাই দ্য সিম্পল ক্লায়েন্টস টু বি প্রফেটিক লাইট, অর্থাৎ এই যে তীক্ষ্ণ অস্বাভাবিক রশ্মিটা যেটা অ্যাস্ট্রোলজারের চোখ দিয়ে বেরিয়ে আসতো, সেটাকে সাধারণ যে সমস্ত ক্লায়েন্টস বা খদ্দের ছিল বা মক্কেল ছিল, তারা টু বি আ প্রফেটিক লাইট, সেটাকে একটা দৈব আলো, একটা ভবিষ্যৎবাণী সূচক আলো বলে ভাবত। ওকে, তাহলে প্রফেটিক লাইট খুব ইম্পর্টেন্ট। তারপরে কি বলছে, দ্য পাওয়ার অফ দ্য অ্যাস্ট্রোলজার্স আইজ ওয়াচ কনসিডারেবলি এনহান্সড বাই দেয়ার পজিশন, তাহলে পরীক্ষায় কীরকম প্রশ্ন দেবে যে দ্য পাওয়ার অফ দ্য অ্যাস্ট্রোলজার্স আইজ ওয়াচ কনসিডারেবলি এনহান্সড বাই ড্যাশ, তাহলে উত্তর হয়ে যাবে দেয়ার পজিশন। ওকে, তারপরের প্রশ্নে মুভ করছি। দ্য কালার অফ দ্য টারবান দ্য অ্যাস্ট্রোলজার উন্ড ওয়াচ ড্যাশ, তাহলে উত্তর হবে স্যাভরন, অর্থাৎ যে কালারের পাগড়িটা পড়েছিল অ্যাস্ট্রোলজার সেটার রংটা কি ছিল, স্যাভরন কালার, গেরুয়া রং। ওকে, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। অন ইচ হেড দ্য অ্যাস্ট্রোলজার ওর আ ড্যাশ, উত্তর হবে স্যাভরন কালার টারবান। পরের প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার স্যাট ফর হিজ বিজনেস আন্ডার ড্যাশ ট্রি, উত্তর হবে টামারিন ট্রি, অর্থাৎ অ্যাস্ট্রোলজার তার ব্যবসার জন্য বসেছিল, কোথায় বসেছিল, টামারিন ট্রি, তেঁতুল গাছের তলায় বসেছিল। ওকে, দ্য গ্রাউন্ডনাট সেলার ইউজড মেনি ফ্যান্সি নেম, ঠিক আছে, টু সেল হিজ গুডস। ওকে, তাহলে গ্রাউন্ডনাট সেলার বিভিন্ন ফ্যান্সি নাম দিয়েছিল তার ওই গুডস মানে কি মালপত্রের বা মালপত্রের দোকানটার, বা যে বাদাম দোকান ছিল বা বাদামের নাম দিয়েছিল। তো কি কি নাম দিয়েছিল, প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে বোম্বে আইসক্রিম, অর্থাৎ সে কোনো দিন তার দোকানের নাম বা ওই বাদামের নাম কি দিত, খাবারটার নাম কি দিত, বোম্বে আইসক্রিম। কোনো দিন কি দিত, ডেলি আমন্ড, কোনো দিন কি দিত, রাজাস ডেলিকেসি। অর্থাৎ এবার তোমাদেরকে ভেঙে বলে দিচ্ছি বিষয়টা। ফার্স্ট ডেতে গ্রাউন্ডনাট সেলার তার ওই যে খাবারের নাম বা খাবার দোকানটার নাম দিয়েছিল বোম্বে আইসক্রিম, দ্বিতীয় দিনে দিয়েছিল ডেলি আমন্ড, তৃতীয় দিন দিয়েছিল রাজাস ডেলিকেসি। ওকে, তারপরে কি বলেছে দেখো, দ্য মার্কেট প্লেস ওয়াজ লিড বাই ড্যাশ লাইট, অবশ্যই উত্তর হয়ে যাবে সব লাইট, অর্থাৎ দোকানের আলোতে ওই যে মার্কেট প্লেস ওই যে স্থানটা সেটা কি হয়েছিল, লিট আপ মানে আলোকিত হয়েছিল। ওকে, তো তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ লাভ ফর নলেজ ইংলিশ গাইড একাদশ শ্রেণীর শিক্ষাবর্ষে ভর্তি চলছে। তোমরা যারা ভর্তি হতে চাও অবশ্যই কিন্তু ভর্তি হতে পারো। তো আমাদের স্বল্প মাসিক বেতন আমরা প্রতি মাসে 200 টাকা করে নিয়ে থাকি এবং তোমাদের ইংরেজি সাবজেক্টের উপর যে ক্লাসগুলো প্রোভাইড করে থাকি, এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলে তোমরা যদি যুক্ত থাকো অবশ্যই ফ্রিতে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমরা ইংলিশের উপর ক্লাস পেয়ে যাবে, সেই সঙ্গে অন্যান্য কলা বিভাগের যে সমস্ত বিষয়গুলো রয়েছে তারও উপর তোমরা কিন্তু ভিডিও পেয়ে যাবে। ওকে, চলে যাচ্ছি 21 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, দ্য অ্যাস্ট্রোলজার কেম ফ্রম আ ড্যাশ, অবশ্যই অ্যাস্ট্রোলজার কোথা থেকে এসেছিলেন,
ভিলেজ থেকে এসেছিলেন, গ্রাম থেকে এসেছিলেন। ওকে, দ্য অ্যাস্ট্রোলজার্স নেটিভ ভিলেজ ওয়াচ অ্যাবাউট 200 মাইলস ফ্রম হিজ প্রেজেন্ট রেসিডেন্স। অর্থাৎ এখন যেখানে অ্যাস্ট্রোলজার বাস করে সেখান থেকে তার যে নেটিভ ভিলেজ, যার যে গ্রাম সেটা প্রায় 200 মাইলস দূরে অবস্থিত। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তারপরে কি বলা হয়েছে, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন অফ ম্যানকাইন্ডস ট্রাভেল বাই ড্যাশ, বাই অবশ্যই কী হয়ে যাবে লং প্র্যাকটিস। অর্থাৎ অ্যাস্ট্রোলজার হ্যাড শার্পেন্ড মানে কি ধারালো করেছে, হিজ পারসেপশান তার উপলব্ধিগুলোকে, তার অনুমানগুলোকে, অফ ম্যানকাইন্ডস ট্রাভেল মানুষের সমস্যা সংক্রান্ত, বাই লং প্র্যাকটিস দীর্ঘ অভ্যাসের দ্বারা। ওকে, দ্য অ্যাস্ট্রোলজার চার্জ ড্যাশ ফর ওয়ান কোশ্চান, অবশ্যই উত্তর হয়ে যাবে 3 পায়াস। কোনো কোনো বইয়ে লেখা আছে 3 পয়সা লেখা আছে, তো এটা 3 পায়াস বা পয়সা, যেরকম অপশন থাকবে সেই অনুযায়ী তোমরা কিন্তু করবে। তো প্রথমে পায়াস, তারপর পায়াস থেকে এসেছে পয়সা, ঠিক আছে, মানে পয়সার থেকে ছোট অংশ হচ্ছে পায়াস। ওকে, তারপর কি বলেছে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য কনভারসেশন দ্য অ্যাস্ট্রোলজার লেড হিজ কাস্টমার স্পিক ফর অ্যাটলিস্ট 10 মিনিটস। অর্থাৎ অ্যাট দ্য বিগিনিং অফ দ্য কনভারসেশন, কথোপকথন শুরুর সময়, দ্য অ্যাস্ট্রোলজার লেড হিজ কাস্টমার স্পিক, অর্থাৎ অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী তার কাস্টমারদের কথা বলতে দিতেন অ্যাটলিস্ট 10 মিনিটস, অন্ততপক্ষে 10 মিনিট। ওকে, দ্য অ্যাস্ট্রোলজার কুড আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম অফ হিজ কাস্টমার উইদিন 5 মিনিটস। অর্থাৎ অ্যাস্ট্রোলজার তার যে সমস্ত কাস্টমার ছিল, যারা খদ্দের ছিল বা মক্কেল ছিল, তাদের সমস্যাগুলো 5 মিনিটের মধ্যে কিন্তু বুঝে ফেলতো। ওকে, দ্য অ্যাস্ট্রোলজার প্রেডিক্টেড অ্যাবাউট হিজ কাস্টমার ফিউচার গেজিং অ্যাট হিজ পাম। অর্থাৎ অ্যাস্ট্রোলজার কী করতো, প্রেডিক্টেড মানে কি, প্রেডিক্টেড মানে হচ্ছে ওই করা, প্রেডিকশান করা, মানে পূর্ব অনুমান করতো অ্যাবাউট হিজ কাস্টমার ফিউচার, অর্থাৎ তার মক্কেলদের ভবিষ্যৎ সম্পর্কে। গেজিং মানে কি এক দৃষ্টিতে তাকিয়ে থেকে, অ্যাড হিজ পাম মানে কি তার ওই হাতের যে তালু তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে তার খদ্দেরদের কী করতো, ভবিষ্যৎবাণী বলতো। ওকে, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ইউ লুক সো কেয়ার ওন, অর্থাৎ তোমাকে যে খুব দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে গো, ইউ লুক সো কেয়ার ওন, তো তোমাকে যে খুব দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে গো। হিয়ার দ্য পারসন রেফার টু গুরু নায়ক। অর্থাৎ এখানে কোন ব্যক্তিকে রেফার করা হয়েছে, গুরু নায়ককে রেফার করা হয়েছে, অর্থাৎ গুরু নায়ককে খুব দুশ্চিন্তাগ্রস্ত দেখিয়েছিল। ওকে, তারপরের প্রশ্ন দিয়েছে দেখো, ওই একই লাইন তুলে প্রশ্নটি ঘুরিয়ে দিয়েছে দেখো, ইউ লুক সো কেয়ার ওন, তোমাকে যে খুব দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে গো। হিয়ার দ্য স্পিকার ইজ অ্যাস্ট্রোলজার। তাহলে দুটো প্রশ্ন হয়, একটা হচ্ছে মানে ইউ লুক সো কেয়ারন, কাকে কেয়ারন দেখাচ্ছে, কাকে দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে, উত্তর হবে গুরু নায়ককে। আর যদি বলে কে এই যে লাইনটার স্পিকারকে, বক্তাকে, অবশ্যই উত্তর হয়ে যাবে কি অ্যাস্ট্রোলজার। ওকে, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড আ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেল। অর্থাৎ অ্যাস্ট্রোলজারের ছিল ওয়ার্কিং অ্যানালিসিস মানে কি, অর্থাৎ কার্যকরী বিশ্লেষণ অফ ম্যানকাইন্ডস ট্রাভেল। অর্থাৎ অ্যাস্ট্রোলজার মানুষের যে সমস্ত সমস্যা সেগুলোকে কি করতে পারত, তার কার্যকরী বিশ্লেষণ করতে পারত, মানে কি বিশ্লেষণের দ্বারা পথ দেখাতে পারত, সমাধান করতে পারত। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট 30 ওয়ানলাইনার পাঞ্চ, তো যেগুলো অবশ্যই তোমাদের কিন্তু খুব খুব কাজে লাগবে পরীক্ষা প্রস্তুতির জন্য। সেই সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের লাভ ফর নলেজ ইউটিউব চ্যানেল, বা বলতে পারো লাভ ফর নলেজ ইংলিশ গাইড। এর হচ্ছে 2024 সালের ইংলিশের রেজাল্ট। তো আমাদের এখানে কিন্তু 2024 সালে 12 জন শিক্ষার্থী পঠন পাঠন করতো অফলাইনে, তো যাদের রেজাল্টগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরলাম। সেই সঙ্গে আমরা প্রতি মাসে পরীক্ষার মাধ্যমে যাতে শিক্ষার্থীদের ডেভেলপমেন্ট বা বলতে পারো পরীক্ষা প্রস্তুতি আরও ভালো হয় সেই দিকে আমরা নজর রাখি। সেই সঙ্গে বিভিন্ন টিএলএম অর্থাৎ টিচিং লার্নিং মেটেরিয়াল অর্থাৎ শিক্ষণ সামগ্রীর সাহায্যে আমরা শিক্ষা প্রদান করে থাকি, এবং পিছিয়ে পড়া যে সমস্ত শিক্ষার্থী তাদের প্রতি বিশেষ নজর দেওয়া হয়, এবং আমরা রেমিডিয়াল টিচিংয়ের ব্যবস্থা রেখেছি যাতে করে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা আমাদের এখানে এসে ফল পায়। তারপরে আমাদের যেটা বিশেষত আমরা স্বল্প মাসিক ফিজে আমরা কিন্তু শিক্ষা প্রদান করে থাকি, এবং দুস্থ এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। এবং বিশেষ দ্রষ্টব্য যে এখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংরেজি বিষয় ছাড়াও কলা বিভাগের অন্যান্য বিষয়ের উপর আমরা আমাদের যে লাভ ফর নলেজ যে ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু আমরা ভিডিও প্রদান করে থাকি।
তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আজকের আলোচনা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। দেখা হবে পার্ট 2 এর ভিডিওতে। তখনকার মতো জয় হিন্দ, জয় ভারত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।